চট্টগ্রামের সরকারি কৌশলী সাইফুলের জানাজায় মানুষের ঢল। হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল সহ বিএনপির প্রতিনিধি দল। ভিসার জন্য মার্কিন দূতাবাসে খালেদা জিয়া চ্যারিটেবল ও বড় পুকুরিয়া মামলায় খালাস। ৩৭টির মধ্যে ২৮টির নিষ্পত্তি। Again a huge appeal and given. Bangladesh go on to beat Ireland to lead the series. এবং মারুফা নাহিদাদের বোলিং তাণ্ডবে দাঁড়াতে পারল না আইরিশ মেয়েরা। মিরপুরের প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের জয় স্বাগতিকদের। স্বাগত সান্ধ্য বাজারে। পুরো আয়োজন আপনাদের সঙ্গে আছি আমি তাসওয়ার নাফি এবং আমি তানজিলা খান মেম। চট্টগ্রামের সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের বিচার দাবিতে সোচ্চার বন্দরনগরী। বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ থেকে দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। একই সঙ্গে হত্যায় জড়িতদের গ্রেপ্তারের জোর দাবি জানানো হয়। এদিকে বন্দরনগরীর জমিয়াতুল ফালা মসজিদ প্রাঙ্গণে আইনজীবী সাইফুলের জানাজায় ঢল নামে মানুষের। এতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ, বিএনপি জামায়াতের নেতা কর্মীরা। এদিকে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় গ্রেপ্তার ২৭ জনের মধ্যে ৬ জনকে ভিডিও ফুটেজ দেখে চিহ্নিত করা হয়েছে। এরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলামের জানাজায় অংশ নিতে বুধবার সকাল থেকেই জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন শোকাহত জনতা। মুহূর্তেই যা রূপ নেয় গণজমায়েতে। সকাল ১০টায় লাখো মুসল্লির অংশগ্রহণে হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা। অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। জানাজায় অংশ নিয়ে তারা বলেন, পতিত ফ্যাসিবাদ ষড়যন্ত্রের অংশ হিসেবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে বলেও দাবি করেন তারা। এটা আওয়ামী লীগের ভারতে বসে এটা ষড়যন্ত্র। আপনাকে স্বীকার করতে হবে এ দেশে হিন্দুত্ববাদী রয়েছে। আপনি যদি এই হিন্দুত্ববাদী যে মনোভাবটা, এই উগ্রবাদী মনোভাবটা যদি আপনি স্বীকার করতে না পারেন, তাহলে এই সমস্যাটা সমাধান করা সম্ভব না। যারা মাসের ৩০ দিনের ২৫ দিন দেহটা নিয়ে বাংলাদেশে বসে থাকে আর বাকি ৫ দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের এক্সিকিউশন এই বাংলাদেশে এসে ঘটায়, সে সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। সন্ত্রাসীর কোনো ধর্ম নেই, কোনো দল নেই। সন্ত্রাসীকে আমরা সন্ত্রাসী হিসাবে ট্রিট করব। যে দলের হোক, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে, সেটা আমি বলছি। এর আগে আইনজীবী হত্যার প্রতিবাদে আদালত বর্জন করে বিচারিক কার্যক্রম বন্ধ রেখেছেন আইনজীবীরা। পরে আদালত চত্বরে অনুষ্ঠিত হয় প্রথম জানাজা, যেখানে অশ্রুসিক্ত চোখে সহকর্মীর জানাজায় অংশ নেন আইনজীবীরা। এ সময় জানাজায় অংশ নিয়ে ভূমি উপদেষ্টা হাসান আরিফ বলেন, হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হবে। একই সঙ্গে চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থেকে সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি। যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার মধ্যে নিয়ে আসা যাওয়া করার প্রয়োজন, সেখানে সকলের অভিযোগ যে সেখানে যথেষ্ট ত্রুটি ছিল, গাফলতি ছিল। সে ব্যাপারে নিশ্চয় যথাযথ তদন্ত সাপেক্ষে বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এদিকে গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ২৭ জনকে আটক করেছে পুলিশ, যার মধ্যে ৬ জনকে চিহ্নিত করা হয়েছে, যারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সদস্য। যারা এই ধরনের উশৃঙ্খলতার সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেপ্তারের জন্য, আটকের জন্য আমরা কিন্তু সারা রাত ব্যাপী
আমাদের যৌথ বাহিনী একটা অভিযান পরিচালনা করেছে। কোতোয়ালি থানাধীন বিভিন্ন এলাকায় এই অভিযানটি পরিচালিত হয়। হত্যার ঘটনা কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। গণঅভ্যুত্থানের পর থেকে ভারতীয় গণমাধ্যমে সংখ্যালঘু ইস্যু নিয়ে ধারাবাহিক যে অপপ্রচার চালানো হচ্ছে এর বিপরীতে সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের হাতে সরকারি কৌশলী হত্যার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও সম্প্রীতি সমাবেশ থেকে এই মন্তব্য করেন তারা। এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র করা হয়েছিল বলে অভিযোগ করেন বক্তারা। তারা বলেন, এই ষড়যন্ত্রের প্রতিবাদের ধৈর্য ধরে জনতা তার দায়িত্ব পালন করছে। এবার এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে সরকারকে তার দায়িত্বের প্রমাণ দিতে হবে। ইসকনের বিরুদ্ধে উপমহাদেশের বিভিন্ন জনপদে জঙ্গিবাদ ও উস্কানি দেওয়ার অভিযোগ এনে সংগঠনকে উগ্র সন্ত্রাসী সংগঠন আখ্যা দেন ছাত্রনেতারা। বলেন, জাতীয় সংহতি ধরে রাখতে হলে অবশ্যই গণহত্যার অভিযোগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে। ভাই বা বোন মরে তাহলে মোদির ভোট। আপনাদের ৮ দফা নিয়ে কিন্তু সরকার এবং বাহিনী ছিল। ভারতের যে আগ্রাসনবাদ, এই আগ্রাসনবাদ থেকে কিন্তু কোন ধর্ম, কোন বর্ণ নিরাপদ নয়। যখন স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, তখন কিন্তু তার শেষ ট্রাম্প কার্ডই ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ। ভারতীয় মিডিয়া ৫ আগস্টের পর থেকেই যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে পড়ে লেগেছে, সেই ধরনের কিছুই বাংলাদেশে হয়নি। ভারতের বিজেপি সরকার তাদের হিন্দুত্ববাদী রাজনীতি বজায় রাখার জন্য বাংলাদেশের আরেক কুলাঙ্গার চিরকালীন কলঙ্ক শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। চট্টগ্রামে আইনজীবী হত্যার বিচার দাবিতে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন আইনজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পাশাপাশি ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এছাড়া কর্মসূচিতে বাংলাদেশে ইসকন নিষিদ্ধের দাবি ওঠে। সহকর্মীদের তথ্য ও ছবিতে বিস্তারিত প্রতিবেদনে। তাদেরকে তাড়িয়ে দিয়েছে, তারা চট্টগ্রাম জজ আদালতের এপিপি সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন তারা। এ সময় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা বক্তব্য রাখেন। বক্তারা ইসকনকে নিষিদ্ধের দাবি জানান। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন জেলা আইনজীবী সমিতির সদস্যরা। এ সময় হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। পরে কোর্ট প্রাঙ্গণে বিচারপতি, আইনজীবী ও সাধারণ বিচার প্রার্থীদের নিরাপত্তায় আইন প্রণয়নের দাবি জানান তারা। তারা এই দেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে একটা দাঙ্গার পরিবেশ সৃষ্টি করতে চায়। এর সাথে যারা জড়িত, আমরা তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য দাবি জানাচ্ছি। রাজশাহীতে দায়রা জজ আদালত প্রাঙ্গণে একই কর্মসূচি পালন করেন অ্যাডভোকেট বার সমিতির আইনজীবীরা। এ সময় আইনজীবী সাইফুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করেন তারা। পাশাপাশি হত্যাকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা। ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। আমরা এই হত্যাকারীদের চিহ্নিত করে তার সুষ্ঠু বিচার চাই। এদিকে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা ও হত্যাকারীদের বিচারের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় বরিশাল ব্রজমোহন কলেজ থেকে বের হওয়া মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই দাবিতে কিশোরগঞ্জে শোক ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার দুপুরে গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধের সামনে এই সমাবেশে বক্তারা বলেন, বাংলার মাটিতে সন্ত্রাসবাদী কার্যক্রমে জড়িতদের ঠাঁই হবে না। এছাড়া শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। পাশাপাশি ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সন্ত্রাসী সংগঠন ইসকন, এটা আমরা নিষিদ্ধ চাই। ফেরদৌস সাবির, এখন।
ইসকনকে একটি মৌলবাদী সংগঠনটি সম্পর্কে সরকার তথ্য সংগ্রহ যাচাই বাছাই করছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের কার্যক্রম নিষিদ্ধ হচ্ছে হাইকোর্টে এক আইনজীবী আবেদনের শুনানিতে এসব কথা বলেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজ খবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। সবকিছু আদালতের সামনে এসে সুমোটো নিষিদ্ধ করতে হবে। এই প্রক্রিয়ার সাথে আপনাদের জুডিশিয়াল রিভিউয়ের যে অ্যাকশন সেটা যাওয়া উচিত না বলে আমি মনে করি। এটা সাংবিধানিক আইনের সাথে কতটুকু যাবে সেটাও আমাদের বিবেচনা করতে হবে, আমাদের দেখতে হবে। সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে জনগণকে বিভ্রান্ত করে এমন কথা বলা উচিত নয়। শহীদ ডাক্তার মিলন দিবসে প্রেস ক্লাবে ড্যাব আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বলেন, নিজেদের মধ্যে বিভাজন থাকলে ভালো কিছু সম্ভব না। দেশে বিদেশে কিছু দায়িত্বহীন মানুষ জাতিকে উস্কে দিয়ে বিভাজন তৈরি করছে। দেশকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করেন তিনি। পত্রিকার অফিসে আক্রমণকে তীব্র নিন্দা জানান বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। ষড়যন্ত্র করা হোক না কেন, কোন ষড়যন্ত্রের সূচনা হচ্ছে তেমনি ভাবে কিছু সংখ্যক মানুষ তারা নিজেদেরকে অত্যন্ত জনপ্রিয় মনে করেন, সবচেয়ে দেশপ্রেমিক মনে করেন, আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে ঠেলে দিয়ে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। যতই বড় বড় কথা বলি, যতই লম্বা লম্বা বক্তৃতা করি, হয় না। আমার নিজের ঘরেই যদি আপনার সেই বিভাজন থেকে যায়, বিভেদ থেকে যায়, আমি সেটা কখনোই ঠিক করতে পারবো না। যারা দায়িত্বে রয়েছেন তারা এমন কোনো কথা বলবেন না আদায় করে যা জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বাধীন বিএনপি প্রতিনিধি দল। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, যুক্ত হচ্ছি তার সঙ্গে। বেলায়েত, বৈঠকে কি কি বিষয় আলোচনা হচ্ছে জানাবেন? বৈঠকটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে উপস্থিত রয়েছেন। সন্ধ্যা 6টায় বৈঠকটি শুরু হয়েছে। বিএনপি নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ মোট এই 5 জন সদস্য বৈঠকে রয়েছেন। প্রায় বলা যায় যে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক চলছে। এই বৈঠকে দেশের সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। যে বর্তমানে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতি নিয়ে এখানে আলোচনা। সমসাময়িক বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এই আলোচনায় আজকে আসলে দেশের যে সার্বিক বর্তমান পরিস্থিতি, দেশের যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করবেন। বিশেষ করে চট্টগ্রামে যে আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড সহ নানা যেই বর্তমান যেই ইস্যুগুলো রয়েছে, এই ইস্যুগুলো নিয়ে আলোচনা করবেন। সরকারের পরবর্তী পদক্ষেপ কি হবে সে বিষয়ে বিএনপি নেতারা জানতে চাইবেন এবং বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের পরামর্শ কিংবা কোনো ধরনের বিষয় থাকলে সেটিও বলবেন। তো আমরা দেখছি যে বৈঠকটি শেষ হয়েছে, বিএনপি নেতারা একে একে বের হচ্ছেন। বের হয়ে আমরা ধারণা করছি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি হয়তো কথা বলবেন এবং তিনি কথা বললে আমরা সরাসরি তার বক্তব্যে যাওয়ার চেষ্টা করব। আমরা একটু অপেক্ষা করছি আসলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা দেখতে পাচ্ছি যে যমুনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে তিনি গাড়ি নিয়ে বের হচ্ছেন। এরই মধ্যে তিনি বের হয়ে গেছেন, কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি গণভবনের সামনে আসবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নজরুল ইসলাম খান, বিএনপি নেতা মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী সহ বিএনপি নেতারা এখানে এসে এরই মধ্যে উপস্থিত হয়েছেন।
প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে দেশের বর্তমানে যে নানা ধরনের বিশৃঙ্খলা দেশের বিভিন্ন জায়গায় রয়েছে, নানা ধরনের সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে তারা নিশ্চয়ই আলোচনা করেছেন। তাদের মধ্যে কি আলোচনা হয়েছে, সরকারের পরবর্তী কি পদক্ষেপ রয়েছে, এই পদক্ষেপগুলো সম্পর্কে আমরা জানবো। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএনপি নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপি মহাসচিব, তারা যমুনার সামনে এসে দাঁড়িয়েছেন। কিছুক্ষণের মধ্যেই তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। আমরা তাদের সঙ্গে কথা বলবো, বিশেষ করে রাষ্ট্র সংস্কার, পরবর্তী নির্বাচন, একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সহ নানা ইস্যুগুলো নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো তাদের মধ্যে কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমরা তাদের কাছে জানতে চাইব। আজকে সন্ধ্যা 6টার আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে এবং 6টা থেকে ঠিক 6টা বাজতেই বৈঠকটি শুরু হয়ে যায়। প্রায় 7:15 পর্যন্ত বৈঠকটি চলতে থাকে এবং এই বৈঠকের সার্বিকভাবে দেশের যে বর্তমান পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা অপেক্ষা করছি, এখানে বিএনপি নেতারা কিছুক্ষণের মধ্যে হয়তো গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। কিছুক্ষণের মধ্যে এখানে আমরা অপেক্ষা করছি, কিছুক্ষণের মধ্যে বিএনপি নেতারা তারা কথা বলবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে কিছুক্ষণ আগেই বের হয়েছেন মির্জা ফখরুলের নেতৃত্বাধীন বিএনপির প্রতিনিধি দল। আমরা তখন যুক্ত ছিলাম সেখানে। এদিকে ভিসা প্রক্রিয়ার জন্য মার্কিন দূতাবাসে গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার দুপুর 2:20 গুলশানের বাসভবন ফিরোজা থেকে মার্কিন দূতাবাসে বিএনপি চেয়ারপারসন। জানা গেছে যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য আঙুলের ছাপ দিতে বাড়িধারায় মার্কিন দূতাবাসে যান তিনি। পরে বিকাল 3টায় মার্কিন দূতাবাস থেকে বাসায় ফেরেন খালেদা জিয়া। এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। ভাই সরেন, পিছনে আসেন, ভাই পিছনে আসেন। আমরা আবারও যুক্ত হতে চাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, সেখানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জগুলোকে মোকাবিলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতার মধ্যে জীবন হয়ে দাঁড়ায় অথবা এর যে চ্যালেঞ্জ থেকে যারা করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য তাদেরকে প্রতিহত করার জন্য আমাদেরকে অবশ্যই করতে হবে। আমরা সেই সঙ্গে ব্যাপারে সেই বিষয়টি আমরা তাদের সামনে নিয়ে এসেছি যে যাতে করে দ্রব্যমূল্য কমানোর জন্য এবং টিসিবি ট্রাকগুলোকে আমরা বাড়ানোর জন্য বলে এসেছি, আর প্রতি এলাকা ভিত্তিক বাড়ানোর জন্য বলে এসেছি। আমরা বলেছি যে আপনার যে ট্রাক চলাচল, যানবাহন চলাচল যদি থাকে সেই বিষয় নিশ্চিত করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। সেই সঙ্গে আপনার কৃষিতে
বিশেষ করে আপনার সার বিতরণের ক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেই সমস্যা দূর করে এখনো আপনার সেই লাইসেন্সের দোষরা নিয়ন্ত্রণ করছে, সেগুলোকে আপনার মোটামুটিভাবে জনগণের পক্ষে যারা আছেন তাদেরকে নিয়ে আসা এবং এটাকে সহজ করার জন্য আমরা অনুরোধ করছি যাতে ব্যবস্থা করা যায়। সেই সঙ্গে শিল্প উৎপাদনের ক্ষেত্রে আমরা বলেছি যেন আপনার নর্মাল যে আপনার অ্যাক্টিভিটিস সেটা যেন চালু থাকে, বিশেষ করে শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতনের ক্ষেত্রে যেন কোনো আপনার বাধা সৃষ্টি না হয় এবং তারা যেন বেতন পান, তার জন্য প্রয়োজনে সরকারকে ঋণ দেওয়ার জন্য আমরা বলেছি যে বেশি করে ঋণ দিয়ে তাদেরকে বেতনের ব্যবস্থা করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে বলে এসেছি যে ইউনিয়ন পরিষদ যেগুলো এখনো আছে, এই ইউনিয়ন পরিষদগুলো বেশিরভাগ সময় এই ফ্যাসিস্ট সরকারের আমলে জবরদস্তি নির্বাচন করে তাদের মতো করে এসেছিল। এটাকে অবিলম্বে আমরা মনে করি যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে, পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে, সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। স্বাভাবিকভাবে আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টি করার ব্যাপারেও আমরা আহ্বান জানিয়েছি। আমরা সেই সঙ্গে আপনার এটাও বলেছি যে আমাদের নির্বাচন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, সংস্কারগুলোকে আপনার সম্পূর্ণ করে অবিলম্বে যত দ্রুত সম্ভব রোড ম্যাপ দেওয়ার কথা আমরা বলে এসেছি যে একটা রোড ম্যাপ অত্যন্ত জরুরি। এই কথাগুলি আমরা তাদেরকে বলেছি এবং প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা উপদেষ্টা সদস্য ছিলেন তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে মনোযোগ সহকারে আমাদের কথাগুলো শুনেছেন এবং আমরা বিশ্বাস করি যে তাগুলো গুরুত্ব দিয়ে তারা এটাকে প্রয়োগ করার ব্যবস্থা করবে। আরেকটা বিষয়, আমরা সমস্ত মামলাগুলো যেগুলো আমাদের সময় ফ্যাসিস্ট সরকার করেছিল, এই মামলাগুলোকে প্রত্যাহারের ব্যাপারে আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করেছি। থ্যাংক ইউ। আর কোনো বিষয় নাই রে ভাই, গলা ভেঙে গেছে। দশ লাখ পোশাক শ্রমিককে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি এমনটা বলেন। এ সময় তিনি জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যতে স্বস্তি ফিরছে। টিসিবি ওটা করবে না, ওটা টিসিবির ওদের রেগুলার যে প্রোগ্রামটা আছে 1 কোটি ইসের মধ্যে, ওরা বলছে ওখান থেকে ওরা সংস্কার করতে পারে। আমরা বলছি এটা আপনার কর 1 কোটির ভেতরেই আসে, কারণ 1 কোটিতে সব আমরা ইসে করতে পারি। আমরা বলছি আপাতত আপনার এটাতে করেন, পরে শুধু গার্মেন্টস না অন্য অন্য ইস্যু তখন হয়তো আমরা দেখবো ওটা। আপাতত গার্মেন্টস আমরা কমিট করেছি। ডিম আমদানি দেশীয় উৎপাদনকারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে আমদানি নিরুৎসাহিত করার কথা জানালেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে সচিবালয়ে দায়িত্ব নেয়ার 100 দিন উপলক্ষে গণমাধ্যমের সাথে বৈঠকে কথা বলেন ফরিদা আক্তার। এ সময় গেল 3 মাসে নতুন সরকারের নেয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বলেন, ভারতের সাথে সমন্বয় করে মৎস্য প্রজনন মৌসুমে আহরণ নিষেধাজ্ঞা দেওয়া হবে। পাশাপাশি রপ্তানি নিষিদ্ধ হলেও প্রবাসী যারা রয়েছেন তাদের জন্য ইলিশ রপ্তানির প্রক্রিয়া শুরু করার ব্যাপারে নিরীক্ষা চালাচ্ছে মন্ত্রণালয়। যেন দিতে পারি সেই হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। সিদ্ধান্ত হবে, আমরা কিন্তু এটা মনে করি। আরো একটু শনাক্ত করেছি যে আসলে সিন্ডিকেট আছে, যে কারণেও দাম বেড়েছে। ডিমের বাজারে 7 বার হাত বদল হয়, এটা আমরা শুনেছি। এমনকি কারণ বাজারেই মানে এটা যারা অভিযান চালিয়েছেন তারা বলছে 4.5 কোটির যে প্রথম অনুমতি ছিল সেটাও আসেনি। এবং আমরা কিন্তু একটা আমাদের দিক থেকে প্রাণী সম্পদের দিক থেকে একটা উদ্বেগ প্রকাশ করেছে, এটা আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে দিয়েছি। কারণ আমাদের পোল্ট্রি শিল্প ঝুঁকিতে পড়তে পারে আমদানি করলে। যে অর্থ তহবিলে আছে তা পুঁজিবাজারের কাজে ব্যবহারের বিষয়ে গভর্নরের সাথে আলোচনা হয়েছে বলে জানান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান রাশেদ মাকসুদ। বুধবার বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান তিনি জানান, বিএসসিসির কাছে বেশ কিছু পরিমাণের অর্থ তহবিল রয়েছে, যেগুলোকে কিভাবে পুঁজিবাজারের অন্য কাজে লাগানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে। এছাড়া বর্তমানে বাজার যে নিম্নমুখী অবস্থানে রয়েছে সে বিষয়ে ধৈর্য ধারণ করতে বললেন তিনি। আরও জানান,
পুঁজিবাজার টাস্ক ফোর্সের দেয়া পরামর্শ সহ আরও বেশ কিছু কাজ ইতোমধ্যে করা হয়েছে, যার সুফল শীঘ্রই পাওয়া যাবে। তবে সে পর্যন্ত সবাই ধৈর্য ধারণ করতে হবে। এদিন দ্বিতীয়বারের মতো বাংলাদেশ ব্যাংকের আসেন বিএসসিসি চেয়ারম্যান। এর আগে নিয়োগ পাওয়ার পর প্রথম গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন তিনি। কিছু স্পেশাল ফান্ড ছিল, সেগুলোকে কিভাবে আরো রিনিউ করা যায় সেটা নিয়ে আলাপ হয়েছে। এটা আসলে আইসিবি বলতে পারবে, এটার ব্যাপারে আমাদের জানার কথা না, আপনি ওনাদের সাথে থেকে জানতে পারবেন। তবে আমরা যতদূর জানি খুব শিগগিরই এটা ছাড়পত্র হয়ে যাবে। একটু ধৈর্য ধরতে হবে, এত অধৈর্য হওয়ার কোনো কারণ নাই। আমরা তো কাজ করছি, সামনে ভালো কিছু আসবে ইনশাল্লাহ, তাই না? আপনারা দেখছেন যে আমরা বেশ কিছু টাস্কফোর্সের বেশ কিছু ব্যাপার নিয়ে কাজ চলছে, তো ইনশাল্লাহ সামনে ভালো কিছু সামনে আসবে। স্ত্রী মাহমুদা খানম মৃত্যু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ আতাউর রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বাবুল আক্তার 3 বছর 7 মাস ধরে কারাগারে আছেন। এই বিবেচনায় আদালত তাকে 6 মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। একই সঙ্গে বাবুল আক্তারকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন। 2016 সালের 5 জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের হাতে খুন হন মাহমুদা খানম মিতু। ওই সময় এই ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোচনা হয়। ঘটনার সময় মিতুর স্বামী পুলিশ সুপার বাবুল আক্তার অবস্থান করছিলেন ঢাকায়। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তৎকালীন পুলিশ সুপার ও মিতুর স্বামী বাবুল আক্তার 5 লাইন থানায় অজ্ঞাত পরিচয়ের আসামি করে একটি হত্যা মামলা করেন। 2021 সালে বাবুল আক্তারকে গ্রেপ্তার করে তাকে এই মামলায় আসামি করা হয়। যুদ্ধবিরতির কার্যকরের পর দেশ পুনর্গঠনের জন্য জাতিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন লেবাননের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী। দক্ষিণ সীমান্তে দেশটির 10,000 সেনা মোতায়েন করার কথা জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এদিকে হিজবুল্লাহকে পরাজিত করার দাবি করলেও নেতানিয়াহুর এই বক্তব্যকে বিশ্বাস করছেন না সাধারণ ইসরায়েলিরা। লেবাননের পর গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছতে কাজ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বাকিটা জানাবেন নাফি আরমান মনন। দীর্ঘ সংঘাত ও রক্তপাতের পর ধ্বংসস্তূপের নগরীতে শান্তির বার্তা নিয়ে এসেছে 2 মাসের যুদ্ধবিরতি। 1 বছরের বেশি সময় ধরে চলা সংঘাত আপাতত বন্ধ হওয়ায় আনন্দে উৎফুল্ল সাধারণ জনগণ। বুধবারের সকালটা তাই বৈরুতবাসীর জন্য ছিল একটু আলাদা। এমন শান্ত বৈরুত শেষ কবে দেখেছেন স্থানীয় বাসিন্দারা তা যেন নিজেরাও মনে করতে পারছেন না। وان شاء الله بيكون بعد بيتنا موجود بالضيعه نطلع عليه، بس هو موجود ان شاء الله. لحديت هلا ما بنعرف شيء، هلا قاعدين عم نتراقب لنشوف اذا رح يمشوا واطلاق النار. 2 মাসের প্রত্যক্ষ ও 13 মাসের পরোক্ষ যুদ্ধ শেষে এবার দেশ পুনর্গঠনের পালা। তাই জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন লেবাননের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। জানান সময় এসেছে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের। পাশাপাশি ইসরায়েলকে প্রতিশ্রুতি রক্ষার আহ্বানও জানানো হয়। দেশটির স্পিকারের কণ্ঠেও ছিল একই আহ্বান। وفي طليعتها الجيش الذي نعلق عليه الآمال العريضة في بسط سلطة الدولة على كل مساحة الوطن وتعزيز حضوره في الجنوب الجريح. চুক্তি অনুযায়ী সীমান্ত থেকে সেনা আর সমরাস্ত্র সরিয়ে নিতে 7 দিন সময় পাবে হিজবুল্লাহ ও ইসরায়েল। এ সময় লেবানিজ সেনাবাহিনীর অন্তত 10,000 সেনা মোতায়েন থাকবে দক্ষিণ সীমান্তে। লিতানি নদীর উত্তরে চলে যেতে হবে হিজবুল্লাহ যোদ্ধাদের। যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে হিজবুল্লাহকে পরাজিত করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এমন দাবির প্রতি সমর্থন নেই খোদ ইসরায়েলের জনগণের। চ্যানেল 13-এর জরিপ বলছে 61% ইসরায়েলি মনে করেন যুদ্ধবিরতির মাধ্যমে হিজবুল্লাহকে পরাজিত করার দাবিটি মিথ্যা, যদিও 44% ইসরায়েলি চুক্তিকে সমর্থন জানিয়েছেন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন হিজবুল্লাহকে দুর্বল করে কয়েক দশক পেছনে নিয়ে গেছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দেওয়ার ঘোষণা দিয়ে তিনি আরও বলেন যুদ্ধবিরতির সময়টা নিজেদের সক্ষমতা বাড়ানোয় কাজে লাগাবেন তিনি। והשמדנו את תשתיות התת-קרקע והטרור שסמוכות לגבולנו, תשתיות שנבנו במשך שנים. এদিকে ইসরায়েলের হুমকি হিসেবে কোনো সশস্ত্র গোষ্ঠীকে সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন জো বাইডেন। প্রেসিডেন্ট জানান ইসরায়েলকে নিরাপত্তা দিতে ও পশ্চিমা শত্রু দমনে মধ্যপ্রাচ্যে বাড়ানো হবে মার্কিন সামরিক উপস্থিতি। লেবাননের পর গাজায় যুদ্ধবিরতিতে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। I directed the US military to flow assets and capabilities into the region, including aircraft carriers, fighter squadrons, and sophisticated air defense battery to defend Israel and deter our common enemy.
যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরান, তুরস্ক, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ। পাশাপাশি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে হুতি, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ও হামাস সহ বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মিয়ানমার জান্তা প্রধান মিন অং হাইং এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর। দেশটিতে বসবাসরত মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মানবতা বিরোধী যে অপরাধ ও নির্যাতন করা হয়েছে সেখানে জান্তা প্রধানের সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ এনে বুধবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জারির আবেদন করেন আইসিসির চিফ প্রসিকিউটর কারিম খান। আবেদনে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানোর বিষয়টিও গুরুত্ব পেয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমে। গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন 3 বিচারপতির প্যানেল। তবে চূড়ান্ত রায় আসতে কতদিন সময় লাগবে এ নিয়ে কোনো বিবৃতি না এলেও সাধারণত এ ধরনের পরোয়ানা জারি করতে 3 মাসের মতো সময় লাগে, যদিও এ বিষয়ে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকারের কোনো প্রতিক্রিয়া জানায়নি। শেষ করছি সান্ধ্যবাজার, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। চট্টগ্রামের সরকারি কৌশলে সাইফুলের জানাজায় মানুষের ঢল। হত্যার বিচার দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনের সমাবেশ। জাতীয় ঐক্য করার উদ্যোগ নিতে বলেছে বিএনপি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনূসের। ভিসার জন্য মার্কিন দূতাবাসে খালেদা জিয়া। চ্যারিটেবল ও বড়পুকুরিয়া মামলায় খালাস, 37টির মধ্যে 28টির নিষ্পত্তি। Again a huge appeal and given. Bangladesh go on to beat Ireland to lead the series. এবং মারুফা নাহিদাদের বোলিং তাণ্ডবে তাড়াতে পারল না আইরিশ মেয়েরা। মিরপুরের প্রথম ওয়ানডেতে 154 রানের জয় স্বাগতিকদের। শেষ করছি সান্ধ্যবাজার। সাথে থাকার জন্য ধন্যবাদ।